তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। পাচার রোধে সমন্বয় করা হয়েছে তেলের দাম, বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যৌক্তিক সমাধান চান পরিবহন নেতারা। আগের ভাড়ায় লঞ্চ চালানোর নির্দেশ উপেক্ষা করে সদরঘাট থেকে সরল সব নৌযান, অনড় অবস্থানে মালিকরা। পরিবহন সংকটে ঢাকায় বাড়লেও বিভিন্ন জেলায় কমেছে সবজির দাম, লোকসানের সংখ্যায় চাষি ও পাইকাররা। ১.৫ বছরের মধ্যে দেশে করোনায় সর্বনিম্ন একজনের মৃত্যু, সারা দেশে কমিউনিটি ক্লিনিকে টিকাদান শুরু। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। পাচার রোধে দেশে ডিজেল কেরোসিনের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এছাড়া তেলের দাম বাড়ার সুযোগে জনগণকে জিম্মি করে পরিবহন ভাড়া বাড়ানোর দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি। বিশ্ববাজারে আবার দাম কমলে কমানো হবে দেশেও। ডিজেল কেরোসিনের দাম বৃদ্ধি নিয়ে শনিবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় অনলাইনে যুক্ত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় তিনি জানান, বিশ্ববাজারের দাম বৃদ্ধির কারণে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। এছাড়া প্রতিবেশী দেশে তেলের দাম বেশি হওয়ায় পাচার ঠেকাতে এই সিদ্ধান্ত। বাধ্য হয়েছে কারণে সারা পৃথিবীতে দাম বেড়ে গেছে। নট অনলি দ্যাট, পার্শ্ববর্তী দেশের দাম প্রায় ডাবল হয়ে গেছে। এটা মাথায় রাখতে হবে, কারণ আমাদের যে এখন আরেকটা বড় জিনিস হলো, এটা তো বিশেষ একটা সম্ভাবনা যে তেল আমাদের এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে স্মাগল হয়ে। হঠাৎ দাম বাড়ানোর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তেল মজুত করে রাখার আশঙ্কা থেকেই দাম বাড়ানোর বিষয়টি আগে জানানো হয়নি। এছাড়া তেলের দাম বৃদ্ধির সুযোগে জনগণকে জিম্মি করে পরিবহন ভাড়া বাড়ানোর যে দাবি তোলা হয়েছে তা অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। পরিবহন মালিক সমিতি আছেন, তাদেরকে অ্যাকচুয়ালি বিষয়টা উপলব্ধি করা দরকার। তারা সবাইকে জিম্মি করে তারা এই জায়গাটাকে অ্যাডভান্টেজ নেওয়া উচিত না, আমি মনে করি। বিশ্ববাজারে আবার দাম কমলে দেশেও জ্বালানি তেলের দাম কমানো হবে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এখানে শেষ নয়, আরও বাকি আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দুপুরে সুনামগঞ্জে সমবায় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান তিনি। আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে দেশে তেলের দাম তেমন বাড়েনি বলেও দাবি তার। বলেন, ভর্তুকি দিয়ে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে, তাই পর্যায়ক্রমে দাম সমন্বয় করা হচ্ছে। এক্ষেত্রে জনগণের ওপরে যেন বাড়তি চাপ তৈরি না হয় সে বিষয়ে সরকার নজর রাখছে বলেও জানান তিনি। পরিবহন ধর্মঘট না করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পরামর্শও দেন পরিকল্পনা মন্ত্রী। যে পরিমাণে মূল মহাজনরা দাম বাড়িয়েছে, আনুপাতিক হারে সেই অনুপাতে দাম বাড়েনি। এখনও আমাদেরকে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে। এরপরেও এখন যে দাম বাড়ানো হচ্ছে আরও বাকি আছে, খাত এখনও আরও গভীর। আমরা চেষ্টা করব যাতে করে ব্যথাটা কমে ভোক্তাদের উপরে। তবে ধর্মঘট করে হরতাল করে বোধহয় সমাধান হবে না। এদিকে রাজধানীর ধানমন্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ট্রাক, কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমিতির নেতারা। পরে সমিতির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব জানান, যৌক্তিক সমাধান মিললে ধর্মঘট প্রত্যাহার করা হবে। সরকার যদি আগের দামে তেলের ফুয়েল রেট নিয়ে চলে আসে, অবশ্যই সাথে সাথে আমাদের গাড়ি চলবে, আমাদের ধর্মঘট আর থাকবে না। আমাদের কর্মসূচি তখন আমরা বন্ধ করব, কিন্তু এখন পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত আছে, এটা চলবে। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবনে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, সরকার সবসময় জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে। অনিচ্ছা সত্ত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠকে জনগণের উপরে বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়ে আলোচনা হবে। মূল্য সমন্বয়ের অজুহাতে কেউ যেন অন্যায়ভাবে দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থা সহ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন ওবায়দুল কাদের। পরে তিনি পরীক্ষার্থী, চাকুরি প্রার্থী ও পণ্য পরিবহন সহ জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান।
আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে। সেখানে পরিবহন মালিক, শ্রমিকদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। সকলের সাথে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সারা দেশে চলছে পরিবহন ধর্মঘট। রাজধানী থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিভিন্ন বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছাতে গুনতে হয় বেশি ভাড়া। এছাড়া ট্রাক চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহনেও ব্যাঘাত ঘটে। পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে সরকারি সংস্থা বিআরটিসি ছাড়া আর কোনো বাসের দেখা মেলেনি। বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষ অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল ও হিউম্যান হলারে বাড়তি ভাড়া দিয়ে পৌঁছান গন্তব্যে। দূরপাল্লার যাত্রীদের ভ্যান, পিকআপ সহ বিভিন্ন বিকল্প যানবাহনে চলাচল করতে দেখা যায়। ভাড়ার কথা তো বলাই যায় না। ড্রাইভাররা যা বলতেছে, সিএনজি ড্রাইভার কিংবা অন্য কেউ যা বলতেছে তাই দিতে হচ্ছে। মন্ত্রী সাহেব যেহেতু বলছিল যে সবকিছু শিথিল হওয়ার জন্য আহ্বান করছিল, তো সেক্ষেত্রে আজকে ভাবছিলাম যে হবে, তো আশা করতেছি নেগেটিভ। রাজধানীতে চলা বিআরটিসির বাসগুলোয় ছিল অতিরিক্ত ভিড়। যানবাহন না পেয়ে অনেকে হেঁটেই রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে পরীক্ষা সহ নানা প্রয়োজনে রাজধানীতে এসে ধর্মঘটে আটকা পড়েছেন অনেকে। ফেরার বাস না পেয়ে লঞ্চ, ট্রেন বা বিকল্প যানবাহনে যাত্রা করছেন তারা। যেখানে 100-150 টাকায় চলে যেতাম সেখানে এখন 250-300 টাকা চাচ্ছে। তো এটা আমাদের জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে। ভাড়া ছিল 120 টাকা, 100 টাকা, কিন্তু এখন ভাড়া চাচ্ছে 500 টাকা। এখন আমরা 500 টাকা করে যাইতে আমাদের সম্ভব হচ্ছে না। যাচ্ছি যশোর, ভাড়া নিচ্ছে 1300 টাকা করে। এদিকে আগামীকাল মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। কস্টিং কমিটির বৈঠক কালকে, কস্টিং কমিটির বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ করে সমাধান আশা করতেছি আমরা। সরকার বৃহস্পতিবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করে। এই সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে শুক্রবার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে পরিবহন মালিক শ্রমিক সমিতি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজও সারা দেশে দ্বিতীয় দিনের মতো কোনো জেলা থেকে ছেড়ে যায়নি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। এতে চাপ বেড়েছে ট্রেনের ওপরে, কিন্তু সেখানে টিকিট না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। আর ধর্মঘটের প্রভাবে চট্টগ্রাম ও বেনাপোল বন্দরে ব্যাহত হচ্ছে পণ্য আনা নেওয়া। শনিবার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে জনভোগান্তি আরও বেড়েছে। সকাল থেকেই সড়ক মহাসড়কে যানবাহনের জন্য মোড়ে মোড়ে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। যানবাহন কম থাকায় অতিরিক্ত ভাড়ায় মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশায় দূরপাল্লার গন্তব্যে যেতে হয়েছে যাত্রীদের। ভাড়া তো ডাবলের থেকেও বেশি। যেখানে আমার কুমিল্লায় ভাড়া আছে 70 টাকা, 80 টাকা, 150 টাকা ভাড়া দিয়ে আমি এখানে আসছি। কাজে যাইতে হবে, এই জন্য ভাড়া বেশি দিলেও যাবো না, কিছু করার নেই। বাস বন্ধ থাকায় ট্রেনে যাত্রীদের ভিড় বেড়েছে। তবে কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন অনেকেই। এছাড়া অনলাইনে টাকা দিয়ে টিকিট কাটার পরও টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে। গত রোববার দিন অনলাইনে টিকিট কাটা হয়েছে, সেই টিকিট সে টাকা রিসিভ করে নিয়ে গেছে, আমাদের মোবাইলে আসে টাকা রিসিভ করছে, কিন্তু আজ পর্যন্ত টিকিট দেয় নাই। ঢাকা রাজশাহী, রাজশাহী ঢাকা 3টা রেকের অতিরিক্ত একটা করে সমান চেয়ার সংযোগ করা হয়েছে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বরিশাল অঞ্চলে অভ্যন্তরীণ রুট এবং দূরপাল্লার লঞ্চেও ডেকের যাত্রীপ্রতি 100 টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। যেখানে আগে 80 টাকা ভাড়া ছিল, জনপ্রতি ভাড়া হিসাবে 30 টাকা বাড়িয়ে দিচ্ছে। আগের থেকে 50 টাকা বাড়ছে এবং সাধারণ যাত্রী অনেক দুর্ভোগ হয়েছে। আমাদের তো আয় বাড়ে নাই, কিন্তু খরচ তো বাড়ছে। ধর্মঘটের প্রভাবে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা নেওয়া ব্যাহত হয়। এমন পরিস্থিতি টানা কয়েকদিন ধরে চলতে থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের। আমরা যেহেতু এফসিএল কন্টেনার এখান থেকে খুলে ডেলিভারি নিই কিংবা অনসিসিস ডেলিভারি দেই, তো এই সকল ট্রাক, কাভার্ড ভ্যান যদি বন্ধ থাকে তাহলে আমাদের এই ডেলিভারি পুরোটাই বন্ধ থাকে। বেনাপোলেও ব্যাহত হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এছাড়া চেকপোস্ট এলাকায় আটকা পড়েছে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। সদরঘাট টার্মিনাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব নৌযান।
বৃহস্পতিবার ডিজেলের নতুন দাম কার্যকরের পর বিআইডব্লিউটিএ এর সঙ্গে বৈঠকের আগে কোনো কর্মসূচি না দেওয়ার কথা জানিয়েছিলেন মালিকেরা। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসে দেয়া হলো নৌযান চলাচল বন্ধের ঘোষণা। শুক্রবার লঞ্চ ভাড়া শতভাগ বাড়ানোর দাবি জানায় মালিক সমিতি। শনিবার সকালের মধ্যে জ্বালানি তেলের দাম কমানো বা ভাড়া বাড়ানোর দাবি মানা না হলে বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর সদরঘাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, চালাতে বলল আগের ভাড়ায় আর তারা ঘাট থেকে নৌযানগুলো সরিয়ে নিল, এটার কারণ হিসেবে কি বলছে মালিক সমিতি? মালিক সমিতি আসলে যেটি বলছে সেটি হচ্ছে গতকালকে তারা ভাড়া বাড়ানোর জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দিয়েছিলেন এবং সেখানে বলা হয়েছিল আজকে শনিবার 12টার মধ্যে যদি বিআইডব্লিউটিএ তাদের সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বা সিদ্ধান্ত বিবেচনা করে তাহলে তারা কর্মসূচিতে যাবে না, তারা লঞ্চ চলাচল স্বাভাবিক রাখবে। কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে, আমি আবারও বলছি, বিআইডব্লিউটি এর পক্ষ থেকে সাপ্তাহিক ছুটির কারণে সেই অজুহাত দেখিয়ে মালিক সমিতির সঙ্গে তারা কোনো বৈঠক করেনি এবং কোনো যোগাযোগ করেনি বলে অভিযোগ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা, যেটা মালিক সমিতির নামে বেশি পরিচিত সেটি। আপনি এখনকার যে চিত্র দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো দূর থেকে আসছেন, অর্থাৎ কেউ গাজীপুর থেকে আসছেন, কেউ সাভার থেকে আসছেন, কেউ মানিকগঞ্জ থেকে আসছেন, কেউ নারায়ণগঞ্জ থেকে আসছেন। আপনি জানেন রাজধানী সদরঘাট থেকে অন্তত 21 জেলার লোক চলাচল করে। সেক্ষেত্রে এই মানুষগুলো সকালে যখন আসলে বাস পাননি, ভেঙে ভেঙে এখানে এসেছেন, এখন যখন এসে এখানে শুনছেন যে লঞ্চ চলাচল বন্ধ, অর্থাৎ ঘাট থেকে লঞ্চ সরিয়ে নিয়েছেন মালিকরা, এরপরে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। কারণ তারা আসলে তাদের গন্তব্য তো যেতেই পারছেন এবং যেখান থেকে তারা আসছেন সেখানেও যেতে পারছেন না। তার কারণ হচ্ছে যে বাস চলাচল বন্ধ থাকার কারণে তারা এখন এখানে রয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন রোগীকেও আমরা দেখেছি যারা সকালে ঢাকায় এসে নেমেছেন এবং চিকিৎসা শেষে কিংবা ডাক্তারের সাথে পরামর্শ পরে আবার চলে যাবেন, তারাও কয়েকজন এখানে আসলে অবস্থান নিয়েছেন এবং এই কেউ কেউ পল্টনে অবস্থান নিয়েছেন। এর বাইরে এই জায়গাটিতে, অর্থাৎ যাত্রীদের যে বসার জায়গাটি, সেখানে তারা অবস্থান নিয়েছেন। কর্তৃপক্ষের সঙ্গে যেটি বলা হয়েছে, বিআইডব্লিউটিএ বলছে যে তারা আসলে অনুরোধ করেছিল মালিক সমিতিকে আজকের দিনে পূর্বের ভাড়ায় লঞ্চ চালানোর জন্য, কিন্তু মালিক সমিতি বলছে এইরকম কোনো নির্দেশনা বা অনুরোধ সরাসরি তাদেরকে করা হয়নি, যার কারণটি সমন্বয়হীনতার কারণে কিন্তু হাজারো মানুষ দক্ষিণ অঞ্চলের অন্তত 21 জেলার মানুষ আসলে এই কষ্ট পাচ্ছে। আরেকটি বিষয় বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে বলা হয়েছে যে সেখানকার ট্রাফিক, অর্থাৎ নৌ চলাচলের পরিচালক যিনি রফিকুল ইসলাম, তিনি যেটি বলছেন যে আগামীকাল বিকেল 3:30টায় বিআইডব্লিউটিএ এর ভবনে একটি বৈঠক হবার কথা রয়েছে। সেখানে মালিক সমিতির পক্ষ থেকে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে সেই প্রস্তাবটি তারা বিবেচনা করবেন এবং তারা যেটি বলছেন যে 2013 সালে ভাড়া সর্বশেষ বাড়ানো হয়েছে। মালিক সমিতি বলছে এখন বিআইডব্লিউটিএ যেহেতু ডিজেলের দাম, জ্বালানি তেলের দাম বেড়েছে, মালিক সমিতির পক্ষ থেকে আবার ভাড়া বাড়ানোর একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেটি আদৌ বাড়বে কিনা সেটি কালকে বোঝা যাবে। অর্থাৎ তার মানে এটি দাঁড়ালো যেহেতু কালকে সপ্তাহের প্রথম দিন যারা 2 দিন ছুটিতে বাড়িতে গিয়েছিলেন, বিশেষ করে এই 21 জেলার মানুষ বৃহস্পতিবার অফিস করে যারা গিয়েছেন, তারা কিন্তু ঢাকায় আসতে পারছেন না যেহেতু লঞ্চ বন্ধ। আরেকটি বিষয়, বাস চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু লঞ্চ ঘাট, অর্থাৎ সদরঘাটের ভিড়টা একটু বেশি রয়েছে। সবাই দাবি আশা করছেন যে যেহেতু বাস চলাচল বন্ধ রয়েছে, সেক্ষেত্রে তিনি হয়তো সদরঘাটে এসে লঞ্চে যেতে পারবেন। শেষ পর্যন্ত এসে তারা কিন্তু এই ভোগান্তিতে পড়ছেন। আসলে এই ভোগান্তির দায়ভার কে নিবে? বিআইডব্লিউটিও দায়ভার নিতে চাচ্ছেন না, পাশাপাশি লঞ্চ মালিক সমিতি যারা, তারাও আসলে দায়ভার নিতে চাচ্ছেন। আলামিন, আমরা বুঝতে পেরেছি সদরঘাট থেকে কথা হচ্ছিল সহকর্মী আলামিন হোসেনের সাথে। এদিকে চট্টগ্রাম মহানগরীতে কাল সকাল 6টা থেকে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিকদের একাংশ। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ এই ঘোষণা দেয়। সংগঠনটির সভাপতি বিলায়েত হোসেন জানিয়েছেন, চলমান ধর্মঘটে শুধু গণপরিবহন বন্ধের কথা থাকলেও নগরীতে ব্যক্তিগত গাড়ি চলাচলেও বাধা দিচ্ছে একদল উশৃঙ্খল শ্রমিক। জনগণকে জিম্মি করে কেউ কেউ রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতিতে রোববার সকাল থেকে গণপরিবহন চলাচলের ঘোষণা দেন তিনি। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তাও চেয়েছেন। রাজনৈতিক ইন্ধন কারণে আমাদের রাষ্ট্র, সরকার এবং জাতি ক্ষতিগ্রস্ত হোক, সেটা কোনোভাবে আমাদের পরিবহন মালিকদের কাম্য নয়। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল রোববার সকাল থেকে আমরা আমাদের গাড়িগুলো পরিচালনা করব। আমাদের গাড়ি পরিচালনা করতে গিয়ে যদি কেউ কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করে, সেক্ষেত্রে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করব। সড়কে গণপরিবহন বন্ধ থাকায় দূরের যাত্রীদের চাপ বেড়েছে ট্রেনে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, অতিরিক্ত বগি দিয়েও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। এই নিয়ে আরো জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, এই মুহূর্তে কমলাপুরের পরিস্থিতি, সার্বিক অবস্থা কেমন দেখছেন এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আর কয়টি ট্রেন ছেড়ে যাবে এবং সেক্ষেত্রে যাত্রীর চাপে আসলে ট্রেনের শিডিউলের কোনো ধরনের কোনো বিপর্যয় আছে কিনা বিস্তারিত জানাবেন।
প্রথমেই আসলে বলতে হচ্ছে যে আজকে সারা দিনে আমরা রাজধানী শহরের যে জায়গায় ঘুরলাম সব জায়গায় জনসাধারণের ভোগান্তি ছাড়া আসলে কিছুই আমরা দেখাতে পাচ্ছি না। কমলাপুর রেল স্টেশনের অবস্থা যদি আপনাকে একটু দেখাতে চাই, স্মরণকালে মনে হয় এইবারই প্রথম। আমরা বিভিন্ন সময় কমলাপুর রেল স্টেশনে ঈদ বলেন কিংবা সাধারণ উৎসব বলেন আমরা আসি, কিন্তু এই যে চাপটা হচ্ছে এটা কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে এরকম চাপে আসলে তারা খুব কমই পড়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এই যে আপনারা দেখছেন সাদা পোশাকে টিটিরা যে মানুষজনকে টিকিট সরবরাহ করছে, এগুলো কিন্তু টিকিট না, এগুলো সবই যারা ট্রেনের রেগুলার যাতায়াত করেন তারা জানেন যে ট্রেনে যখন মানুষ টিকিট না কাটে তখন একটা জরিমানার রসিদে তাদের জরিমানা করা হয় কিংবা গন্তব্যের বেশি যদি যাত্রা করে জরিমানা করা হয়, সেই রসিদ তারা বাধ্য হয়ে ট্রেনের টিকিট হিসেবে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। আমরা কথা বলেছিলাম এই বিষয়ে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজারের সঙ্গে, তিনি বলছে যে আসলে যাত্রীর এত পরিমাণ চাপ হয়েছে যে টিকিটের পর্যাপ্ত সংকুলন না থাকায় তারা বাধ্য হয়ে এই পরিস্থিতিতে পড়েছে যে মানুষজনকে আসলে যাওয়ার জন্য তারা নিজেরাও জানে যে রাস্তায় গণপরিবহন নেই, সেই গণপরিবহন নাই যেহেতু তাই তাদের জন্য বিশেষ ব্যবস্থায় এই রসিদকে তারা ট্রেনের টিকিট হিসেবে ব্যবহার করতে আসলে বাধ্য হচ্ছেন। এবং এখানে যারা টিকিট আসলে দিচ্ছেন তারাও বলেছেন যে স্মরণকালে তারা এরকম পরিস্থিতি করতে কখনো পড়েনি। আর ভোগান্তির কথা যদি বলতে চাই, আপনি দেখছেন এই চিত্র দেখলেই বোঝা যায় যে মানুষের ভোগান্তি আসলে কি পরিমাণ হচ্ছে। তবে ভোগান্তির আসলে অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে ভোগান্তি হচ্ছে এই মানুষগুলোর। প্রথমে হচ্ছে আসলে এসে মানুষ জানতে পারছে না যে আসলে টিকিট তারা পাবে কোথায় দাঁড়াবে। আপনি দেখছেন যে এই মানুষজনগুলো যে এখানে এসেছে প্রথমে তারা কাউন্টারে টিকিট সংগ্রহের জন্য গিয়েছিল, সেখান থেকে তাদের জানানো হয়েছে যে আসলে টিকিট নেই, তারপরে কিন্তু তারা এসে এই জরিমানার রসিদ দিয়ে তারা টিকিট করছেন। এবং যে মানুষগুলোকে আপনারা এখন দেখছেন যে কাউন্টারে আসলে লাইন ধরে দাঁড়িয়ে আছে, এরা কিন্তু ঘন্টার পর ঘন্টা হলো দাঁড়িয়ে আছে এখানে এবং তারা কিন্তু জানে না যে শেষ যখন তারা ওই কাঙ্ক্ষিত আসলে কাউন্টারের কাছে পৌঁছাবেন তারা আসলে তাদের কাঙ্ক্ষিত সেই টিকিটটি আসলে আদৌ পাবেন কিনা। তারপরেও তাদের আশা তারা টিকিট পাবেন, কারণ তাদের আসলে বিকল্প কোনো জায়গা নেই। কারণ আপনি জানেন যে আসলে সারা দেশে এই গণপরিবহন ধর্মঘট চলছে, তাই তাদের একমাত্র উপায় কিন্তু আসলে এইখান থেকেই যে কোনো ওয়েতে টিকিট সংগ্রহ করে বাসায় যাওয়া। এবং আমরা জানি যে ঢাকা এই শুক্রবার শনিবার যেহেতু এই 2 দিন আসলে এই ধরনের পরিবহন ধর্মঘট চলছে, এই 2 দিনে কিন্তু যেটি হয়েছে যে নানা রকম পরীক্ষা, সেটি চাকরির পরীক্ষা বলেন, কলেজের পরীক্ষা বলেন, সেই পরীক্ষাগুলোর মানুষজনই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। যেমন কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম একজনের সাথে যে কালকে সারা রাত ভরে রাজশাহী থেকে এসেছেন, দাঁড়িয়ে এসেছেন এই ঢাকা শহরে এবং এসে সে পরীক্ষা দিয়ে দেন আবার ফিরে এসেছে এই কমলাপুর রেল স্টেশনে এবং সে দাঁড়িয়ে আছে এবং সে তার অবর্ণনীয় দুঃখ কষ্টের কথাই বলছিলেন যে সে কখনো ভাবেইনি যে তার এই বুয়েটের পরীক্ষায় এতদিন ধরে যে প্রস্তুতি নিয়ে যে পরীক্ষার প্রস্তুতি সে নিয়েছিল সেই পরীক্ষাটাকে এইভাবে দিতে হবে। আর এইভাবে পরীক্ষা দেওয়া কিংবা এইভাবে রাজধানীতে আসা যে কতটা দুর্ভোগের সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। আর একটি বিষয় আপনি যদি জানতে চেয়েছিলেন যে আসলে শিডিউল বিপর্যয় কিংবা সেরকম কোনো পরিস্থিতি হয়েছে কিনা, আমরা কমলাপুর রেল কর্তৃপক্ষের কাছে সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদের যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত আজকে সারাদিনের যে কয়টি ট্রেন যাওয়ার কথা ছিল সেই কয়টি ট্রেন তাদের যথাসময়ে ফিরে যাচ্ছে, কিছুটা সময় এদিক সেদিক হচ্ছে তবে যথাসময়ে ট্রেন যাচ্ছে। আর অতিরিক্ত চাপের কারণে বাড়তি কোনো ট্রেন তারা না দিলেও তারা চেষ্টা করছে আসলে বাড়তি বগি ট্রেনের সঙ্গে সংযুক্ত করে আসলে এই অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে। তবে তারা এটিও বলছে যে যদি আসলে পরিবহন ধর্মঘট এইভাবে কন্টিনিউ চলে তাহলে তাদের আসলে চাপ সামলানো আসলে অনেক দুরূহ ব্যাপার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা সবাই এই যাত্রী যারা যাচ্ছে তারা তাদের ক্ষোভের সঙ্গে সঙ্গে তারা জানিয়েছেন এবং আমরা সবাই রেল কর্তৃপক্ষ সহ আমরা নিজেরাও সবাই আশা করছি যে কালকে যে 11টায় বিআরটি এর সঙ্গে বৈঠকটি আছে গণপরিবহন মালিকদের সঙ্গে, সেখানে এই সমস্যার একটি কার্যকরী সমাধান হবে। তো এই ছিল আসলে কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। কমলাপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুমন তানভীর। পরিবহন ধর্মঘটের অজুহাতে রাজধানীর কাঁচা বাজারে সবজির দাম কিছুটা বাড়লেও উল্টো চিত্র ঢাকার বাইরে বিভিন্ন জেলায়। ঢাকায় বাড়লেও পণ্য পরিবহন করতে না পারায় কয়েকটি জেলায় কমে গেছে শীতের সবজির দাম। এতে লোকসানের সংখ্যায় কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা। চুয়াডাঙ্গা থেকে এক পিকআপ ফুলকপি নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে এসেছেন ড্রাইভার আসমত আলী। ধর্মঘটের মধ্যেও পিকআপ ভাড়া আগের মতো বলে জানান তিনি। তবে পাইকারদের দাবি জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন ব্যয় বেড়েছে 3 থেকে 4 হাজার টাকা। চুয়াডাঙ্গা মেহেরপুর পাড়াইয়া এখান থেকে কপি নিয়ে আসলাম, আইসে মাল নামাইলাম। হবে ভাড়া বেশি না কম? ওই আগের থেকে মনে করেন ভাড়া বাড়ে নাই। আগে যে ভাড়া ছিল তার থেকে 2-3 হাজার টাকা ভাড়া বেশি চাই। তারপরেও মনে করেন রাস্তায় তো চাঁদাবাজি আছেই জায়গায় জায়গায়। ধর্মঘটের অজুহাতে রাজধানীতে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিতে 5 থেকে 10 টাকা বেশি দামে। সরবরাহ স্বাভাবিক হলেও দাম বৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা।
মানে সরকারে যে কোনো একটা ইস্যু পাইলে আপনার সিন্ডিকেট নিয়ে রাত্রে 12টার পরে সিন্ডিকেট কইরা আপনার সব কিছু দাম বাড়িয়ে দেয়, কারণ প্রত্যেকটি দোকান সবাই এক হয়ে যায়। ধর্মঘটে আসলে স্বাভাবিকভাবে আগের মতো বাজার নাই, বাজারটা একটু মানে চড়া, সব কিছুতেই 10 টাকা 15 টাকা করে দাম বেশি। কাঁচামাল কিছু দাম বাড়ছে, আপনার মানে মাল কমা না আসলেই তো মালের দাম একটু হাইট দাম বাইরে যায় এটাই। তবে এর উল্টো চিত্র উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজির বাজার বগুড়ার মহাস্থান হাটে। ধর্মঘটের কারণে ট্রাক না পাওয়ায় কমে গেছে শীতের সবজির দাম। এতে লোকসানের শঙ্কা কৃষক ও আড়তদারদের। গত বছর বিক্রি করছি বাঁধাকপি মনে করেন 10 টাকা 12 টাকা 8 টাকা, আর এবারে বিক্রি করছি 20 টাকা 25 টাকা। কিন্তু যদি খালি গাড়িটা চলতো তাহলে মনে করেন 31-35 টাকা আমরা বিক্রি করতে পারতাম এই বাঁধাকপি। দাম চাচ্ছি 2000, করছে 1400-1500। ধর্মঘটের প্রভাবে সবজির দাম কমে গেছে চুয়াডাঙ্গা, দিনাজপুর সহ বিভিন্ন জেলার পাইকারি বাজারগুলোতে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে একজনের, যা 550 দিনের মধ্যে সর্বনিম্ন। করোনায় মৃত্যুহীন পার করেছে ঢাকা ছাড়া বাকি সব বিভাগই। এদিকে একদিনে নতুন শনাক্ত 154 রোগী, যা 566 দিনের মধ্যে সর্বনিম্ন। দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের 8 মার্চ। এরপর বাড়তে শুরু করে প্রকোপ। মাঝখানে রোগী শনাক্ত ও মৃত্যু কিছুটা কমলেও পরে তা আবার বাড়তে শুরু করে। করোনার ভয়াবহতা সবচেয়ে বেশি ছিল এবছরের জুলাই আগস্টে। 16 জুলাই একদিনে শনাক্ত হয় 16,230 রোগী। পরে আবার কমতে শুরু করে সংক্রমণ ও মৃত্যু। সবশেষ 24 ঘন্টায় 13,072 নমুনা পরীক্ষায় শনাক্ত হয় 154 রোগী, যা এ বছরের মধ্যে সর্বনিম্ন। শনাক্তের হার 1.18 গত 7 দিনের যে সংক্রমণ পরিস্থিতি, তাতে আমরা দেখেছি যে সেই সংক্রমণ কিন্তু 2% নিচেই রয়েছে। 2রা নভেম্বরে সেটি 1.14% এসে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে গত 1 মাসে সংক্রমণের যে গতিটি আমরা দেখেছি সেটি নিম্নমুখী। দেশে করোনায় প্রথম মৃত্যু গত বছরের 18 মার্চ। এরপর দীর্ঘ হয়েছে মৃতের সারি। এবছরের 10 আগস্ট একদিনে মৃত্যু হয় 264 জনের। সেপ্টেম্বরের পর কমতে থাকে মৃত্যু। শনিবার 555 দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীতে মারা যাওয়া একমাত্র ব্যক্তির বয়স 70 বছরের বেশি। ভ্যাকসিনেশন, স্বাস্থ্যবিধি মেনে চলা, এই দুয়ের সমন্বয়ের মধ্য দিয়ে এই পরিস্থিতিকে ধরে রাখা সম্ভব। যারা আগে থেকে দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত আছেন তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে জ্বর বা কোভিডের কোনো উপসর্গ থাকলে অবশ্যই দ্রুত হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং পরামর্শ অনুযায়ী চিকিৎসাটি গ্রহণ করতে হবে। এবছরের জুলাই আগস্টে করোনা হাসপাতালগুলোতে তীব্র ছিল শয্যা সংকট, কিন্তু এখন সামান্য কিছু শয্যা ছাড়া বাকি সবগুলোই রোগী শূন্য। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশব্যাপী শুরু হয়েছে কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা প্রদান কার্যক্রম। 14,000 ক্লিনিকে আগামী 1 সপ্তাহ চলবে এই কর্মসূচি। প্রতিটি ক্লিনিক থেকে দেয়া হবে সিনোফার্মের 500 টিকা। লক্ষ্মীপুরে 173টি কমিউনিটি ক্লিনিকে সকাল 9টা থেকে টিকা দেওয়া শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে টিকা নিতে দেখা গেছে আগ্রহীদের। কোনো ঝামেলা ছাড়াই প্রত্যন্ত অঞ্চলে টিকা নিতে পেরে খুশি গ্রহীতারা। এদিকে টাঙ্গাইলে 428টি ও যশোরে 111টি কমিউনিটি ক্লিনিকেও দেওয়া হয় টিকা। চাহিদা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে টিকা পাঠাবে জেলা ইপিআই সেন্টার। তদারকি করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। টিকার SMS-ও পাঠাবে তারাই। নিবন্ধন করে যারা টিকার অপেক্ষায় আছেন তারাই SMS পাবেন। নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। রাজধানীর বিভিন্ন এলাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মানব পাচার চক্রের 8 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু নকল ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়েছে। র্যাব জানায় চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মধ্যপ্রাচ্যে মানব পাচার করে আসছিল। সম্প্রতি মধ্যপ্রাচ্যগামী কয়েকজনকে নকল BMET ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড দেয় চক্রটি। আর সেসব নকল কার্ড নিয়ে বিমানবন্দরে ইমিগ্রেশন করতে ধরা পড়ে এবং ওই ব্যক্তিদের বিদেশ যাত্রা স্থগিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ। 6 বছরের দুর্নীতি সংশ্লিষ্ট বিদেশে পাচার হওয়া 1,167 কোটি টাকা জব্দ করতে পেরেছে দুদক। কানাডা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংকের 29টি অ্যাকাউন্টে ছিল এসব টাকা। দুদক বলছে বিদেশে পাচার আরও 1,000 কোটি টাকা জব্দের প্রক্রিয়া চলছে। তবে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য মতে দেশ থেকে বিভিন্ন খাতে বছরেই পাচার হয় অন্তত 53,000 কোটি টাকা।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল কানাডায় পাচার করেছিল প্রায় 24 কোটি টাকা। সেই টাকায় কেনা হয়েছিল বাড়ি। কিছুদিন পরে বাড়িটি বিক্রি করে সেই টাকা পাচার করা হয় অস্ট্রেলিয়ায়, সেখানেও কেনা হয় বাড়ি। স্বাস্থ্য খাতের দুর্নীতির এসব টাকা বিভিন্ন দেশে পাচার হলেও শেষ রক্ষা হয়নি। কানাডা ও অস্ট্রেলিয়ায় আফজালের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের জন্য অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার বাড়িটিও জব্দের প্রক্রিয়ায় আছে। দেশে বিদেশে সব অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে গত বছর আফজালকে আত্মসমর্পণে বাধ্য করে দুদক। আরও কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে একই পদ্ধতি অনুসরণ করছে দুদক। এর মধ্যে এখন পর্যন্ত রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা কর্মচারী সহ অন্তত 1 ডজন ব্যক্তি রয়েছে। তবে গ্রেপ্তার বা আত্মসমর্পণ না করা পর্যন্ত তাদের নাম প্রকাশ করবে না গোয়েন্দারা। দুর্নীতি শুধু দুর্নীতিবাজকে শাস্তি দেওয়া না, রাষ্ট্রের অর্থ বা জনগণের অর্থ যদি কেউ পাচার করে অন্য দেশে নেয় সেটা রিকভার করার চেষ্টাও তো থাকে, যেহেতু আমাদের রাষ্ট্রের সম্পদ। দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা টিআইবি বলছে দুদকের এই কাজ প্রশংসাযোগ্য, কিন্তু পাচার হওয়া টাকার তুলনায় জব্দের অর্থ খুবই সামান্য। যারা অর্থ পাচারের সাথে জড়িত তারা মোটামুটিভাবে তাদের একটা বিশাল অংশই প্রভাবশালী এবং ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বিভিন্নভাবে, যে কারণে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ দুর্নীতি দমন কমিশনের মতো সংস্থাগুলো নিতে দেখা যায় না। এখন পর্যন্ত দুদকের মামলায় সিঙ্গাপুর থেকে আরাফাত রহমান কোকর পাচার করা 21 কোটি টাকা ছাড়া আর কোনো টাকা ফেরত আনা সম্ভব হয়নি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে প্রায় 2 বছরে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 25 কোটি। এর মধ্যে শেষ 5 মাসে 5 কোটি নতুন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু 50,57,000-এর বেশি। সংক্রমণের হিসাবে মৃত্যুর হার 2.02%। এ পর্যন্ত সুস্থ 90.6% করোনা রোগী। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে সংক্রমণ শুরু, পরে ছড়িয়েছে 221 দেশ ও অঞ্চলে। বিশ্বে একদিনে মৃত্যু হয়েছে 7,688 জনের। নতুন রোগী শনাক্ত হয়েছে 5 লাখের বেশি। 7 দিনে বিশ্বে করোনা আক্রান্তের হার বেড়েছে 3 ভাগ, তবে মৃত্যু কমেছে 5%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়, মারা গেছেন 1192 জন। দেশটিতে এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে 7%, আর প্রাণহানি বেড়েছে 6 ভাগ। আফ্রিকার দেশ সিয়েরা লিওনে একটি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত 91 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অনেকে। শনিবার দেশটির রাজধানী ফ্রিটাউনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েলিংটনের বাইবুরে রোডের একটি গ্যাস স্টেশনের পাশে তেলবাহী ট্রাকটির সাথে আরেকটি ট্রাকের সংঘর্ষের পর এই বিস্ফোরণ হয়। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় শোক জানিয়েছেন ফ্রিটাউনের মেয়র ইভোনা কিসাওয়ের। এবারে টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের গ্রুপ 1-এ সেমির জন্য লড়াই জমজমাট, যেখানে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া। আবুধাবিতে 158 রানের টার্গেটে 22 বল আগে টপকে নেট রান রেটও বাড়িয়ে রেখেছে অজিরা। চতুর্থ ওভারে ভাঙে উদ্বোধনী জুটি 9 রান করে ফেরেন অ্যারন ফিঞ্চ। অন্য প্রান্তে রানের গতি বাড়িয়ে 29 বলে 50 তুলেছেন ডেভিড ওয়ার্নার। মিচেল মার্শের সাথে তার 124 রানের জুটিতে জয়ের কাছে পৌঁছায় অস্ট্রেলিয়া। মার্শো করেন 53 রান, ওয়ার্নারের অপরাজিত 89 রান সহজেই ম্যাচ জেতে অজিরা। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত উইকেট হারিয়েছে। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে ক্রিস গেইল ফেরেন 15 করে। নিকোলাস পুরান, রোস্টন চেইজও হতাশ করেছেন। সেটে 29 রানে আউট হন এভিন লুইস, আর বিদায় ম্যাচে ডুয়াইন ব্রাভোর ব্যাটে আসে 10 রান। অধিনায়ক পোলার্ডের 44 আর শেষ দিকে রাসেলের 18 রানের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পায় উইন্ডিজ। এদিকে সেমিফাইনাল নিশ্চিত ইংল্যান্ডের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা শারজায় টস হেরে ব্যাট করবে প্রোটিয়ারা। এই লড়াই একরকম রূপ নিয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে। টানা 4 জয়ে শেষ 4 অনেকটাই পাকা ইংলিশদের। মোমেন্টাম ধরে রাখতে আত্মবিশ্বাসী করছে বাটলার রয়দের ছন্দ। অন্যদিকে হার দিয়ে শুরু হলেও টানা 3 জয়ে সেমির পথে টিকে আছে সাউথ আফ্রিকা। জয়ের সাথে নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে প্রোটিয়াদের। টি-20তে 2 দলের 21 দেখায় 11 জয় ইংল্যান্ডের। সাউথ আফ্রিকা জিতেছে 9টি, তবে বিশ্বকাপে দাপট প্রোটিয়াদের 5 ম্যাচে জয় 3টিতে।
আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।